প্রিয় দর্শক, আজকের আমন্ত্রণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকওয়াত হোসেন সেলিম। আজ আমাদের অতিথি যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক ফরিদ আলম। ফরিদ, আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অতিথি অনেক সামাজিক অনেক কাজের সাথে, অনেক কর্মকাণ্ডের সাথে তিনি সম্পৃক্ত। ব্যবসা করার পাশাপাশি তিনি জামালপুর জেলা সমিতি ইউএস ইনকের সাবেক সভাপতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আমরা তার কাছ থেকে শুনবো এখানকার বিভিন্ন বিষয় নিয়ে। তো প্রথমে আমরা যে বিষয়টা দিয়ে শুরু করবো, আপনি যুক্তরাষ্ট্রে আসার আগে বাংলাদেশে কি করছিলেন সেই বিষয়টা দিয়ে শুরু করেন। ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এই মিলেনিয়াম টিভির সকল কর্মকর্তা এবং কলাকুশলীদেরকে। একই সাথে আমি এই আলোচনার শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সহ তার পরিবার এবং 52-র ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত যারা আত্মাহুতি দিয়েছে আমাদের দেশের জন্য, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং প্রবাস থেকে বিশ্বের সকল বাংলাদেশি ভাই বোনদেরকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। যেটা বলছিলেন আর কি, যে আমি এই প্রবাস জীবনের যাত্রা শুরু। আমি বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর একটি বিশেষ কারণে আমি এই যুক্তরাষ্ট্রে আসি। এখানে এসে পড়াশোনার জন্য নিজেকে তৈরি করার চেষ্টা করি, কিন্তু আনফরচুনেটলি পড়াশোনাটা শেষ করতে পারিনি। কত সালে আসেন? আমি আসছি 1996-এ এখানে আসছি, কিন্তু পড়াশোনাটা শেষ হয়নি দুর্ভাগ্যক্রমে। কিভাবে শুরু করলেন এখানকার জীবন? এখানকার জীবন শুরু হলো সাধারণ মানুষের মতোই। একটা কাজ শুরু করলাম প্রথমে। তারপর চিন্তা হলো যে যেহেতু কাজ করতে হবে এদেশে, প্রথম অবস্থায় নিজেকে স্যুট করতে পারিনি, কারণ তখনকার সময় খুব স্ট্রাগল ছিল। আমাদের কমিউনিটির লোক সংখ্যা খুব কম ছিল, ব্যবসায়ী কম ছিল, যার ফলে ইনফরমেশনগুলো ছিল না যে আসলে কি করা উচিত, কোথায় যাব, কি করব। কিন্তু নিজের প্রচেষ্টায় খুঁজে খুঁজে আমি দীর্ঘদিন একটি মাল্টিন্যাশনাল কর্পোরেশনে দীর্ঘদিন জব করেছি। তারপর চিন্তা করলাম যে যদি জব করার পাশাপাশি যদি ব্যবসা করা যায়, কারণ আপনি জানেন যে এই নিউ ইয়র্ক ব্যবসা বান্ধব একটা জায়গা এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে ব্যবসার কোনো বিকল্প নেই। তারপর আমি একটা ফ্র্যাঞ্চাইজিতে ঢুকি। জবের অভিজ্ঞতাটা যদি বলেন। এখানে জব আমি যখন শুরু করি তখন আই স্টার্টেড এজ এ স্টার্ট বয়। জেনারেল নিউট্রিশন কর্পোরেশন, আপনি নিশ্চয়ই জানেন যে একটা মাল্টিন্যাশনাল কর্পোরেশন। আমি এজ এ স্টার্ট বয় হিসেবে শুরু করি, কিন্তু আমার পারফরমেন্সের কারণে আমি উইথিন 2 উইক্সের মধ্যে আমাকে সেলসে নিয়ে আসা হয়। আমি যখন সেলস অ্যাসোসিয়েট হিসেবে যখন কাজ করি, তখন আমার টার্গেট ছিল যে এই কোম্পানির কিভাবে মানে একটা ভালো পদে যাওয়া যায়, টার্গেট নিয়ে কিন্তু আমি জবে ঢোকা। আমার কাজের দক্ষতার মাধ্যমে যখন স্টোর ম্যানেজার যখন বুঝতে পারবো যে না, আমি আমার মধ্যে কিছুটা মেধা আছে, সে আমাকে একটা দায়িত্ব দেবো, তখন স্টোরের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আমাকে দায়িত্ব দেবো। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অবস্থা থাকাকালীন আমি ম্যানেজারের যত কাজগুলো ছিল সে কাজগুলো আমি এক্সট্রা আওয়ার করে সে কাজগুলো সেরে ফেলতাম। তখন কর্পোরেটের লোকজন যখন দেখলো যে তারা ম্যানেজারের কাজগুলো সে সম্পূর্ণ করতেছে, কারণ যেহেতু তাদের কাছে সমস্ত রেকর্ড আছে, তখন কর্পোরেটের ভাইস প্রেসিডেন্ট আমাকে তখন অফার করলো যে তুমি একটা ব্রাঞ্চের ম্যানেজার হিসেবে তুমি যেতে চাও কিনা। তো আমি গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করলাম। তো উইথিন এ ইয়ারের মধ্যে আমি স্টোর ম্যানেজার হলাম। তারপর নেক্সট 6 মান্থের মধ্যে আমাকে এখানে ডিস্ট্রিক্ট ম্যানেজার করা হলো। সেটা হচ্ছে যে অনেকগুলো ব্রাঞ্চের দায়িত্ব দেওয়া হলো। তারপরে যে পজিশন, এই পজিশনটা এখানেই ছিল ডিসক্রিমিনেশন, যেটাকে আমরা শুনে আসছি যে হোয়াইট কালার ডিসক্রিমিনেশন আছে জবের ক্ষেত্রে। তারপরে পজিশনটা দিতে ছিল না। ওরা আমাকে অনেক মানি অফার করলো, মানি বেসিস, যে আমি ইউ ক্যান আস্ক এনি অ্যামাউন্ট অফ মানি, বাট উই ক্যানট গিভ ইউ দ্য হায়ার পজিশন। মানে কর্পোরেট পজিশনগুলো আলটিমেটলি আমাদের যে স্কিন কাভারের একটা ডিসক্রিমিনেশন, যারা এখানে জব করে কর্পোরেট জব, যারা হাই লেভেলে জব করে
তাদের অভিজ্ঞতা নিশ্চয়ই আছে যে একটা নির্দিষ্ট সময়ের পর আর উপরের দিকে ওঠা যায় না। তখন ভাবলাম যে যেহেতু দীর্ঘদিন জব করলাম, আর জবের মধ্যে থাকা যাবে না, নিজস্ব কিছু করি। কারণ জব থেকে সময় পাওয়া যায় না, এখানে নিজের চিন্তা চেতনাটাকে বিকশিত করা যায় না। একটা নির্দিষ্ট স্কেজুয়ালের মধ্যে থাকতে হয়, বাইন্ডিংসের মধ্যে থাকতে হয়। একটা কথা বললেন আপনি ইনফরমেশনের কারণে, ইনফরমেশন গ্যাপ যে বিষয়টা বললেন, সেই বিষয়টার জন্য আসলে কি কষ্টটা করা লাগছিল আপনার, বা এটা আসলে তখন আমি যদি ইনফরমেশন পেতাম যে এখানে বিভিন্ন ধরনের জব তখন ছিল, যেমন সিটি জব ছিল, ফেডারেল জব ছিল, বিভিন্ন টেকনিক্যাল টাইপের জব ছিল, সোর্স কিংবা বিভিন্ন ধরনের শর্ট কোর্সগুলো ছিল, ডিপ্লোমা কোর্সগুলো ছিল, যেটাকে শেষ করে খুব সহজেই একটা বেটার জব পাওয়া সম্ভব হতো। এই ইনফরমেশনগুলো তখন প্রোভাইড করার জন্য কোনো লোকজন বেশি ছিল না তখনকার সময়। কারণ তখন আমাদের কমিউনিটি জাস্ট দে স্টার্ট টু কামিং ইন, গ্রো আপ হচ্ছে না। যে বিগত 10 বছরে আমাদের কমিউনিটি যে বিশাল ভাবে গ্রোন আপ হচ্ছে, তখন কিন্তু খুব বেশি এরকম গ্রোন আপ কিন্তু ছিল না। তো এই ইনফরমেশনগুলো যদি সঠিকভাবে যদি দেওয়া যায়, মানে এখন যারা আসে বাংলাদেশ থেকে, ওরা কিন্তু অসহায় মনে করে না। কারণ তাদের কোনো না কোনো আত্মীয় স্বজন, কোনো না কোনো ভাই কিংবা বন্ধু এখানে আছে, এবং তাদেরকে সঠিক পরামর্শটা দিতে পারে যে হ্যাঁ, তুমি যদি স্কুলে যদি যেতে চাও, কলেজে যদি যেতে চাও, তো তোমাকে এইভাবে যেতে হবে, এইভাবে কাজ করতে হবে, কিংবা অপরচুনিটিগুলো শো আপ করতে পারে যে হ্যাঁ, তুমি সিটি জবের জন্য তুমি এইভাবে ট্রাই করো, ফেডারেল জবের জন্য তুমি এইভাবে নিজেকে তৈরি করার জন্য যে সাজেশনগুলো, এই সাজেশনগুলো কিন্তু এখনকার কমিউনিটির অনেক নেতৃবৃন্দ কিংবা কমিউনিটির অনেক বিশেষ ব্যক্তিবর্গ কিন্তু দিতে পারে। শুধু তাই না, এবং আমাদের কমিউনিটিতে এখন যে অবস্থা আছে, তারা নিজেরাও অনেককে প্রভাবিত করতে পারে। হুইচ ইজ মানে গুড থিংস ফর মানে টুডে যারা আসতেছে নতুন জেনারেশন, কিন্তু এটা আমাদের জন্য খুব কষ্টকর ছিল বিগিনিং এ। একটা বিষয় যে আপনি পড়াশোনা শুরু করছিলেন এখানে বারুক কলেজে, রাইট। আপনি বাংলাদেশে খুব একটা নামকরা ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করার সৌভাগ্য আপনার হয়েছে। তো সেখানকার পড়াশোনা আর এখানকার পড়াশোনার মধ্যে তুলনামূলক যদি বলেন। আমাদের দেশের বা পড়াশোনা এবং এখানকার পড়াশোনার মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে যে আমরা পড়াশোনাটা করি বেশিরভাগ থিওরিটিক্যাল, আর এখানকার আপনাদের পড়াশোনাটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কলেজ রাইট। শাহজালাল খুব নামকরা বাংলাদেশ। রাইট, হ্যাঁ, সেটা আমি প্রথম ব্যাচের ছাত্র। আমি মানে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যারাই পড়াশোনা করেন না কেন, তারা সবাই আমার জুনিয়র। কারণ আমি প্রথম ব্যাচের ছাত্র, প্রথম ব্যাচ থেকে বের হয়েছি, আমি সবসময় গর্ববোধ করি এর জন্য। তো এখানের পড়াশোনাটা মূলত যে কারণে অনেক বাংলাদেশের অনেক ছেলে মেয়ে কিন্তু পড়াশোনার জন্য আমেরিকাতে আসে, এবং বেশিরভাগ ছেলে মেয়ে কিন্তু তাদের পড়াশোনাটা কমপ্লিট করতে পারে না। there is a two reason for it. একটা হচ্ছে যে এখানকার পড়াশোনার জন্য যে ফাইন্যান্সিয়াল যে ব্যাকআপ, এই ফাইন্যান্সিয়াল ব্যাকআপ না থাকার কারণে তারা কোনো একটা জবে ঢুকে পড়ে। আর জবে যখন ঢুকে, তখন জবের স্কেজুয়ালটাকে ঠিক রাখার জন্য তখন তারা খুব ল ক্রেডিট হয়তো বা মানে খুব কম সংখ্যক ক্রেডিট, কম সংখ্যক ক্লাস নিতে পারে। 1 or 2 days তারা ক্লাস নেবে, তারা 2 to 4 ক্রেডিটসের একটা সেমিস্টারে ক্লাস নেবে। দীর্ঘ সময় লেগে যায় তার গ্রাজুয়েশনটা করতে। তখন আলটিমেটলি একটা সময় তাদের আসে যে এটা হতাশায় পড়ে যায় যে এত দীর্ঘ সময় লাগতেছে, এবং অনেক সময় এই এই ফিগুলো অ্যাকোমোডেট করতে পারে না। মানে যাদের বা মানে ফ্যামিলি বিত্তশালী, যারা বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসতে পারে, তাদের জন্য হয়তো বা অনেক সুবিধা হতে পারে, কিন্তু বেশিরভাগ ছেলে মেয়ে যারা মেধা সম্পন্ন, আহ, ওরা হয়তো বা অর্থনৈতিক কারণে কিংবা স্কেজুয়াল সেটআপের কারণে কিংবা দীর্ঘ সময় লাগার কারণে, কারণ শর্ট ক্রেডিট নেওয়ার কারণে পড়াশোনাটা কমপ্লিট করতে পারে না। তাই যেটাকে মনে করি, অনেকেই যারা আসে তাদেরকে আমি বলি যে এখানে এদের স্কলারশিপ নিয়ে আসতে হবে, যাতে ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা বিশ্ববিদ্যালয় থেকে কিংবা কলেজ থেকে, যে স্কুল থেকে যে দিচ্ছে, এই সাপোর্টটা যাতে পাওয়া যায়। এবং বিদেশে পড়াশোনা করতে হবে, তার ফ্যামিলির একটা আর্থিক স্বাবলম্বী থাকতে হবে, নো ম্যাটার হোয়াট, প্রবাসে পড়াশোনা করতে হবে, যে দেশেই করুক না কেন। এটা যদি না থাকে, মানে ভিসা নিয়ে আসাটা খুবই সহজ হয়তোবা, কিন্তু এখানে পড়াশোনাটা কমপ্লিট করে যে ডেডিকেশনের প্রয়োজন,
যে ফোকাসের প্রয়োজন, এই ফোকাসটা যদি না থাকে আলটিমেটলি তারা এন্ড অফ দ্য ডেতে কমপ্লিট করতে পারে না। দেখা যাচ্ছে যে তারা কোনো একটা জবেতে ঢুকে গেছে, তাদের ফিল্ডের জবে না, কোনো অন্য একটা পেশায় তারা নিয়োজিত হয়ে পড়ে, যার ফলে আমাদের কমিউনিটি যে সমস্ত জায়গাতে যাওয়ার কথা আমরা যেতে পারছি না। আর ক্রেডিটের কেমন ক্রেডিট পাওয়া যায় আপনি যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়? এটাকে ডিপেন্ড করে যে আপনি মানে কোন সাবজেক্ট থেকে পড়ে আসছেন এবং কোন সাবজেক্টে এখানে আপনি পড়াশোনা করবেন, এটা ক্রেডেনশিয়াল ইভ্যালুয়েট করতে হয় এই জায়গাতে আপনার ট্রান্সক্রিপ্টের মাধ্যমে। আপনার ক্ষেত্রে কেমন যেমনটা হয়েছিল? এটাকে আলটিমেটলি আমাদের সময় অনার্সের কোর্স ছিল 3 ইয়ার্স, এখন যেটা 4 ইয়ার্স। আমাদের মাস্টার্স ছিল অনলি 1 ইয়ার, যার ফলে আমাদের ক্রেডিটটা খুবই কম ছিল। যে এখানকার আন্ডার গ্রাজুয়েট আমাদেরকে গ্রাজুয়েশন করার জন্য, এখনকার যারা মাস্টার্স করে যারা আসে তারা ডিরেক্টলি ওরা গ্রাজুয়েশনের জন্য তারা খুব বেশি ক্রেডিট করতে হয় না। যদি সাবজেক্ট চেঞ্জ করে হয়তো বা তাদের হয়তো বা 10-15 ক্রেডিটস করার পরে তারা গ্রাজুয়েশন হয়ে যায়, তখন তারা কিন্তু মাস্টার্সে কিন্তু তারা যেতে পারে। এবং অনেক কলেজে আপনার মানে যতগুলো ক্রেডিট মানে ফুল ক্রেডিটে অনেক এখন এখন দিচ্ছে, কারণ এখন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো বিদেশের বিশ্ববিদ্যালয়ের সাথে কম্পিটিট করে, এবং যাতে যারা বাইরে পড়াশোনা করতে আসে যাদের ক্রেডেনশিয়াল প্রবলেমটা যাতে না হয়, তাদের ওই দিকে লক্ষ্য রেখে কিন্তু এখন কোর্সগুলো কিন্তু করাচ্ছে। সুতরাং আমাদের সময় একটা প্রবলেম ছিল, কারণ আমাদের অনার্স কোর্স ছিল 3 ইয়ার্স, বাট যার ফলে এখানকার যে রিকোয়ারমেন্ট এই রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ ছিল না। আরেকটা পার্থক্য কি আপনার ইয়েতে আসছে কিনা, যে এখানকার পড়াশোনার যেভাবে হয় বাংলাদেশের পড়াশোনার যে মুখস্থ করার যে একটা প্রবণতা বাংলাদেশে থাকে, এখানকার? হ্যাঁ, আগে ছিল, কিন্তু এখনকার পড়াশোনার আপনি দেখেন বাংলাদেশের পড়াশোনার কিন্তু নীতিমালা কিন্তু পরিবর্তিত হয়েছে, যার ফলে কিন্তু এখন ছাত্রছাত্রীরা কিন্তু অনেক অনেক বেশি শিক্ষায় শিক্ষিত হতে পারছে, অনেক জানার সুযোগ আছে। আরেকটা জিনিস হচ্ছে কি যে আপনার তখন 90-এর দশকে আপনি যদি চিন্তা করেন যে আমাদের টেকনোলজি ডেভেলপমেন্ট ছিল না বাংলাদেশে, আমাদের ইনফরমেটিভ ছিল না, ইনফরমেশন ছিল না। এখন বাংলাদেশ টেকনোলজি দেশ, বাংলাদেশ আপনার ডিজিটাল বাংলাদেশ অলরেডি ইতিমধ্যে আপনি জানেন জননেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় একটি মডেল তৈরি করে দিয়েছে। ডিজিটাল বাংলাদেশ সোর্স আছে, সবার বাসায় অলমোস্ট কম্পিউটার আছে, ফোন আছে, ইন্টারনেট আছে। আই মিন পড়াশোনাটা এখন ইন্টারঅ্যাক্টিভ হয়ে গেছে, যে সবকিছু জেনে পড়াশোনা করতে পারছে। আগে আপনার একটা নির্দিষ্ট সাবজেক্টের উপর একটা বইয়ের উপর নির্ভর করতে হচ্ছে, একটা রেফারেন্স বইয়ের উপরে নির্ভর করে লাইব্রেরিতে যে, এবং সোর্সিংও তখন ছিল না, খুব বেশি বইও যে পাওয়া যেত তখন বিশ্ববিদ্যালয়গুলোতে লাইব্রেরিতে, তখন এই সুযোগও কিন্তু ছিল না, কারণ বাজেটের বিষয় ছিল। অনেক বিশ্ববিদ্যালয় সব টাইপের বই নিয়ে আসতে পারতো না, যে আমাদের যে সাজেস্টগুলো ছিল ওই বই থেকে আমাদের স্টাডি করে পড়াশোনাটা করতে হচ্ছে। আমি বলবো যে পড়াশোনাটা আমাদের জন্য কঠিন ছিল তখনকার সময়, এখনকার হয়তো বা অনেকটা সহজ। এবং এখানে সহজটা এই কারণেই যে ওই টেকনোলজির কারণে এখানে অ্যাসাইনমেন্টগুলো হচ্ছে, ইনফরমেশনগুলো তারা সহজে পাচ্ছে, খুব বেশি বই তাদের কিন্তু দেখতে হচ্ছে না। এখন তো আপনি গুগল সার্চ করে সব কিছু চলে আসে, ওইটার উপরে রিসার্চ করে আপনি যে কোনো একটা অ্যাসাইনমেন্ট করতে পারতেছেন, যে কোনো একটা একটা প্রজেক্ট। আপনি দেখি যে এখানকার ছেলেমেয়েরা প্রজেক্ট করছে, প্রজেক্টগুলো ওরা নিজেরাই করছে, কিন্তু থিমটা অলরেডি এস্টাবলিশ করা আছে, তো খুব সহজে প্র্যাকটিক্যালি তারা দেখে একটা একটা প্রজেক্ট তারা করতে পারছে। কিন্তু এটা আমাদের দেশে তখনকার সময় ছিল না, তবে এখন আমি মনে করি যে হ্যাঁ, অনেক আমাদের মানে কম্পিটিটিভ এডুকেশন বাংলাদেশে হচ্ছে। আর জবের পর যখন ব্যবসাতে প্রবেশ করলেন সেই বিষয়টা যদি বলেন। হ্যাঁ, জবের পর আমি আমার সঞ্চিত অর্থের বিনিময়ে আমি চিন্তা করলাম যে কী ধরনের ব্যবসা করা যায়, কারণ যেহেতু আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, এবং রাজনীতির চর্চা করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি মানুষের কাছে যেতে পছন্দ করি। মানুষের যদি কোনো কল্যাণে নিজেকে যদি নিয়োজিত করতে পারি, আমি নিজেকে প্রাউড ফিল করি। এই মানসিকতাটা আমার ছোট থেকেই ছিল। তো এখানে চিন্তা করলাম যে কোন ধরনের ব্যবসা করলে আমি আমার নিজের কিছুটা সময় আমি সমাজের জন্য, দেশের মানুষের জন্য দিতে পারবো। তখনই আমি একটা ফ্র্যাঞ্চাইজি ব্যবসাতে যাই, যেটার অপারেটিং সিস্টেমটা আপনার নিজে থাকতে হবে না, আমি পৃথিবীর যে কোনো জায়গা থেকে অপারেট করতে পারবো।
ওই ধরনের একটা ব্যবসা ফ্র্যাঞ্চাইজি সাবওয়ে স্যান্ডউইচ এই ফ্র্যাঞ্চাইজিতে আমি ইন করি। আপনাদের দয়া আর রহমতে আমি একটা টার্গেট নিয়ে আমি ব্যবসাতে ঢুকি যে হ্যাঁ আমি প্রতি বছর একটা করে ব্রাঞ্চ আমি এটাকে ওপেন করবো। তো ইনশাল্লাহ এখন আই ওয়ান এখন আমার 6টা ব্রাঞ্চ আই এম রানিং। মানে একটা জিনিস হচ্ছে কি যে আমি বিশ্বাস করি যে যদি ডেডিকেশন যদি থাকে এবং যদি আপনার যদি গোল যদি সেট করতে যদি পারেন সম্ভব। মানে আপনার এখানে আমাদের দেশের ছেলেমেয়েরা অনেক মেধাসম্পন্ন পরিশ্রমী সৎ। আমরা আমাদের পুঁজিটা এটাই, আমরা হয়তো বা বিত্তশালী না, কিন্তু আমরা আমরা খুব নিজেদেরকে খুব ডেডিকেটেড হিসেবে কিন্তু আমরা যে কোনো জায়গাতে আমাদেরকে কাজে লাগাতে পারি। আমাদের মেধাটাকে কিন্তু আমরা কিন্তু কাজে লাগাতে পারি এবং আমরা যেহেতু সততা নিয়ে আমরা কাজ করি, সাফল্য অনিবার্য। প্রথম কিভাবে শুরু করলেন? আমি প্রথমে মানে একটা ফ্র্যাঞ্চাইজি নিতে হবে, যে ফ্র্যাঞ্চাইজির হেডকোয়ার্টারে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, আপনাকে একটা কোয়ালিফিকেশন নিতে হবে। তারপর ফ্র্যাঞ্চাইজির জন্য একটা লাইসেন্স নেওয়ার জন্য আপনাকে ট্রেনিং যেতে হবে। আপনার ট্রেনিংয়ে আপনাকে একটা পরীক্ষা আছে, এটাকে এই পরীক্ষা আপনাকে পাস করতে হবে। তারপর একটা লাইসেন্স পাওয়ার পর আপনি দুইভাবে আপনার ফ্র্যাঞ্চাইজি দিতে পারেন। একটা হচ্ছে যে আপনার ইদার ইউ ক্যান বাই দ্য এক্সিস্টিং স্টোর or you can develop the new store. তো আমি চিন্তা করলাম ব্যাপারটা যে আবার যে ডেভেলপ করার জন্য এটা ইট কস্ট টু মাচ মানি, আই ডিডন্ট হ্যাভ দ্যাট মাচ মানি ইন দ্যাট টাইম। বাট আমি চিন্তা করলাম যে এক্সিস্টিং কোনো স্টোর যে আমার বাজেটের মধ্যে যদি ইফ আই গেট সামথিং, মানে আমি বিজনেসটা দেখলাম যে যদি ম্যানেজমেন্টের কোনো প্রবলেম থাকে, যে বিজনেসগুলো হয়তো বা স্টেডি, ওই জায়গাতে অপরচুনিটি আছে, ওই বিজনেসগুলো সাধারণত একটু মার্কেট ভ্যালুর চেয়ে কম ভ্যালু থাকে। তো আমি ওই ধরনের একটা ব্যবসা শুরু করলাম প্রথমে, যে একটা ব্যবসা এখানে অপরচুনিটি আছে, আমি যদি আমার দক্ষতা যোগ্যতা এবং আমার যে চিন্তা চেতনা যদি আমি এখানে ইমপ্লিমেন্ট করতে পারি, তাই ক্যান ডেভেলপ দ্যাট বিজনেস। তো সুতরাং একটা গুড উইল কেনার চাইতে একটা বিজনেসের যদি অপরচুনিটি থাকে, ওই বিজনেস কিনা অনেক বেটার, কারণ আমি ইউর গেটিং দ্য বেটার প্রাইস, আপনি নিজে একটা বাজেটের মধ্যে থাকবো। দেন I build up that business, and that business helped me out to build another one. So I mean that's the way you can grow up continuously with one after another. প্রাথমিক কি পরিমাণ পুঁজি? I mean I started with $150,000. I mean সাবওয়ে এখনকার মার্কেটে একটা সাবওয়ে বিল করতে cost you in $250,000 to $280,000 একটা সাবওয়ে বিল করতে লাগে। এবং যদি আপনার একটা বিগ ভলিউমের সাবওয়ে যদি এক্সিস্টিং যদি কিনতে যদি চান, আপনার ইট ডিপেন্ডস অন ওদের ক্যাশ ফ্লো অনুযায়ী। তাহলে আমি there is $1 million সাবওয়ে also exist in this market. তো আপনার এটাকে ডেফিনেটলি আপনাকে বাজেটের মধ্যে শুরু করতে হবে, ব্যবসাতে একটা পুঁজি রাখবে আর কি। I mean I started with around $150,000. It's mid-term, it's not a high volume of business, it's a mid-term volume of business. শুরু করছি তাহলে আবার I mean আবার ম্যানেজ করে। এবং সবচেয়ে বড় যে কথাটা হবে জিনিসটা, যে ইউ ডোন্ট নিড অল দ্য মানিস। I mean one thing is you have to have a good credit. আপনার যদি ক্রেডিট যদি থাকে, আপনার they are financing. So there is many opportunity. I mean ওই জায়গাতে আপনার যে আপনাকে মানে ক্যাশ মানি যে আপনাকে লাগবে টু স্টার্ট উইথ দ্য বিজনেস, it's not necessary. I mean you need some cash definitely, some down payment, but if you have a good credit, definitely I mean bank is financing you, the corporate is financing. There's many source to financing you to open up the business. কোম্পানি থেকে কি ধরনের সহযোগিতা করা হয়? Company basically, I mean they also finance, I mean build up করার জন্য ফাইন্যান্স করে, যেন if you are qualified, ওরা হেল্প করে মূলত যে বিজনেসটাকে ডেভেলপ করার জন্য, যেহেতু ফ্র্যাঞ্চাইজি, বিকজ I mean they are putting in their focus to develop the business. মানে একটা ফ্র্যাঞ্চাইজি চাইতে কর্পোরেটের হেডেকটা অনেক বেশি, কারণ they are getting their royalty. If the business is growing better, so they get more money. So এই জন্যই আপনার ওরা সব ধরনের সাপোর্টিং টুলস আপনাকে দিচ্ছে, and you just have to copy and paste. I mean you don't have to create too many things. মানে আমি আমার পার্টিকুলার সাবওয়ের কথা বলছি, অন্যান্য বিজনেসের there is a many headache, but subway business I mean just copy and paste, and you just focus on
And one thing I believe that is employee. I mean, মানে আমি পার্সোনালি যেহেতু আমি অর্থনীতি ছাত্র, আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে কি যে আই ডোন্ট ম্যানেজ বিজনেস, আই ম্যানেজ পিপল। সো আই মিন আপনাকে বিজনেস কখনো ম্যানেজ করে আপনার বিজনেসের সফলতা খুব মানে কম সংখ্যক মানুষের নিয়ে আসতে পারে, ইফ ইউ ডোন্ট নো হাউ টু ম্যানেজ পিপল। তো কতজন লোক দিয়ে শুরু করলেন, যে প্রথম নিজে যখন একটা I worked by myself first, and then I took the one partner, and there is another two employees. I mean, it's four people need to work. I mean, it's mid volume. So, একটা স্টোরের জন্য কতজন লোকের দরকার হয়? I mean, it's the 4 to 5 people needed in each store. It depends on the volume of the business. I mean, with high volume, some people, I mean, some store, they're working. বিজি স্টোরে Right, more people, definitely. I mean, midterm is just 4 or 5 people. That's enough. I mean, 3 full time, 2 part time. That's good enough to run. সাওয়ার কি সংখ্যা বলা যাবে, কত সংখ্যক সাওয়ার? I think it's just right now it's just more than 41,000. Worldwide, it's just more than 103 countries, probably. কোন কোন দেশে? It's 103 দেশে আছে। I mean, মানে তো অনেক, I mean worldwide. অনেক ওয়ার্ল্ড Worldwide. এই ব্যবসা আপনি জবে ছিলেন, তারপর ব্যবসা আসলেন, কর্মসংস্থানের কথা যদি বলি আমরা, কি পরিমাণ বাঙালির কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন? It's a good question. I mean, a very good question. I mean, honestly, I mean, my old store has is 90% is the Bangladeshi employee. কারণ আমি প্রাউড ফিল করি যে আমার দেশের একজন মানুষকে যদি আমি জবে সাহায্য করতে পারি, সহযোগিতা করতে পারি, আই ফিল প্রাউড অফ মাইসেলফ। এবং সবসময় আমি তাদেরকে সাজেস্ট করি যারা জব করে আমার এখানে, তাদেরকে আমি কখনো ওই জবে এটাকে পার্মানেন্ট হিসেবে কখনো আমি তাদেরকে বলি না থাকার জন্য। আমি বলছি দিস ইজ ইউর টেম্পোরারি ভেহিকেল, সো আই মিন তোমরা অন্য কিছু করো। আমি সবসময় সাজেস্ট করি প্রত্যেকটি এমপ্লয়িকে যে তোমরা একটা শর্ট কোর্স করো, ইদার go for the physical therapy, go for nursing, I mean, go for the IT training, go for software testing. It's a small course, might be taken 3 months, 6 months, maybe a year. So then go to your field to make the future. মানে একটা জিনিস হচ্ছে যে একটা মানে সাবওয়েতে যদি ম্যানেজার যদি হয়, তখন আই মিন দ্যাট স্যালারি ইজ এ গুড স্যালারি। মেবি ওদের যদি ব্যবসা করার যদি ইচ্ছা থাকে ইন ফিউচারে, যে হ্যাঁ আমি বিজনেস রান করবো, রাইট, সো দেন দে ক্যান স্টে, দে ক্যান বিল্ড দেয়ার ফিউচার ইন দিয়া, দে ক্যান লার্ন এভরিথিং, দেন ওরা এটাকে এই অভিজ্ঞতাটাকে ইমপ্লিমেন্ট করে ওরা এই ব্যবসাতে যদি ঢুকে, তারা ডেফিনেটলি তারা সাকসেসফুল হবে। বেশিরভাগ আমি মনে করি ব্যাপারটা যে ওরা যদি বিজনেস মাইন্ডে যদি না হয়, ব্যবসা করার যদি ইচ্ছা যদি না থাকে, আমি কাউকে সাজেস্ট করি না যে তারা স্টে লঙ্গার টাইম। আমি সবসময় পুশ করি যে ইউ ওয়ার্ক, ইফ ইউ নিড এ টাইম লেট মি নো, আমি তোমাদের স্কেজুলটা এইভাবে সেট আপ করে দেই, গো টু দ্য স্কুল or go somewhere, do some courses and do the something else, I mean, which makes your better future. সবসময় আমি এনকারেজ করি। জবে যখন ছিলেন তখন কর্মসংস্থানের কি? হ্যাঁ, আমি জবে যখন ছিলাম তখন আমি বাংলাদেশিদেরকে আমি সুযোগ দেওয়ার চেষ্টা করেছি অনেক। আমি আপনার কুইন্সের অলমোস্ট মেজরিটি ব্রাঞ্চে আমি বাংলাদেশি ম্যানেজার প্রোভাইড করার চেষ্টা করছি। I built up a lot of managers, Bangladeshi managers. অনেক এমপ্লয়ি আমি তাদেরকে হায়ার করেছি, ট্রেনিং করেছি। I tried, মানে আমার মানে প্রত্যেকটা বিষয়ে তো একটা রেস্ট্রিকশন থাকে, টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। তো আমার ক্ষমতার মধ্য থেকে আমি যতটুকু সম্ভব, আমি যখন দায়িত্বে ছিলাম তখন আমার বাংলাদেশি ছেলে মেয়েদেরকে আমি অনেক জায়গাতে প্রোভাইড করেছি। যে ব্যবসাটা করছেন খুবই সম্ভাবনাময়, খুবই প্রফিটেবল ব্যবসা। কোনো বাঙালিকে এই ব্যাপারে আপনার আনার, মানে তাদেরকে ব্যবসায় সম্পৃক্ত করার চেষ্টা করেছেন? I did it already because of I have a couple of friends. I mean, they used to drive the taxi. I told them because I do have respect for all the job, but যেহেতু আমার খুব কাছের, যারাই কাছের তাদেরকে আমি বলি, is the good money. I don't discriminate the profession, but it's the stressful job. এবং এখান থেকে আমি বের করে নিয়ে আসছি অনেকের, যে
তাদের কাছে মানি আছে, বিকজ আই মিন দে মেক গুড মানি, দে সেভ দ্য মানি, বাট স্টিল মানে ওরা কি করে ব্যাপারটা ইনসিকিউর ফিল করে যে আমি যদি একটা ব্যবসা যদি ইনভেস্টমেন্টটা যাই কোথায় করবে? তখন তারা কি করে ব্যাপারটা যে অপরচুনিটি কস্টটা দেখে ব্যাপারটা জিনিসটা যে ইফ আই স্টাপ দিস ওয়ার্ক, আই মিন দিস অ্যামাউন্ট অফ মানি, এক্স অ্যামাউন্ট অফ মানি আই এম মেকিং ফ্রম দিস বিজনেস, আমি যদি অন্য জায়গাতে যদি শিফট করি এই মানিটা আমি পাবো কিনা, মানে ইনসিকিউর ফিল করে মেবি। বিজনেসটা হচ্ছে কি যে মাইন্ড সেট আপ, রিস্ক আছে ডেফিনেটলি, এভরি বিজনেস হ্যাজ এ রিস্ক ফ্যাক্টর, অ্যাবসলিউটলি, নো ডাউট অ্যাবাউট ইট, বাট যদি কেউ স্মার্টলি জেনে শুনে বুঝে এবং কস্ট বেনিফিট অ্যানালাইজ করে এবং বেটার লোকেশনে এবং বেটার বিজনেস যদি দেয়, আমার মনে হয় যে খুব কম সংখ্যক আমাদের বাংলাদেশি আছে যারা ব্যবসা মানে ব্যবসাতে সাফল্য অর্জন করে নাই, খুব কম সংখ্যক। অনেক ব্যর্থতার কাহিনী রয়েছে। অনেক ব্যর্থতার কারণে রয়েছে, বিকজ অফ আই মিন অ্যানালাইজিং এর একটা বিষয় আছে। একটা ব্যবসা কিনতে হবে, যে কোনো ব্যবসা একটা কিনতে হবে, ব্যবসার একটা অ্যানালাইজিং দিক আছে যে আমি কি ধরনের ব্যবসা দিচ্ছি, কোথায় দিচ্ছি, কোন কমিউনিটিতে দিচ্ছি, আমার ক্যাশ ফ্লো কি, এর ফিউচার কি, এই অনেকগুলো ইনভেস্টিগেশন আছে। আপনি এখানে জবের অভিজ্ঞতা, নিজের বিজনেসের অভিজ্ঞতা এবং অর্থনীতির ছাত্র হিসেবে ব্যবসা যারা ব্যবসা করবে তাদের প্রতি পরামর্শটা আসলে কি? আমার পরামর্শ হচ্ছে যে যারা ব্যবসায়ী এখানে অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী এখানে আছেন, আমি আমি খুব প্রাউড ফিল করি যে আমাদের বাংলাদেশের অনেক ব্যবসায়ী এরা খুব খুব ভালো করছে। এই কম্পিটিটিভ মার্কেটে তারা আম, তারা টিকে আছে এবং এই কম্পিটিটিভকে বিট করে তারা একটা বেটার পজিশনে আছে। আহ, আমি মনে করি যে যে ব্যবসায়ী যে যারা সাকসেসফুল ব্যবসায়ী, আমি বিশ্বাস করি যে তাদের একটু এগিয়ে আসা উচিত। যারা যারা সাকসেসফুল অলরেডি, তাদের মাধ্যমে যদি একটা সেমিনার করা যেত, বছরে কিংবা 6 মাসে একটা সেমিনার করা যদি যেত, এবং ওই সেমিনারে তাদের এক্সপিরিয়েন্সের কথা এবং তাদের সোর্সিংয়ের কথাগুলো, রিয়াল কথাটা যদি এক্সপোজ করতে পারতো আমাদের কমিউনিটির মধ্যে, তাহলে অনেকেই কিন্তু এনকারেজ হতো। বিকজ আমি বিশ্বাস করি যে সোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। লট অফ পিপল হ্যাভ এ লট অফ মানি, বাট দে ডোন্ট নো হাউ টু ইউজ দ্যাট মানি। সো আমাদের কমিউনিটিতে অনেকের কাছে অনেক টাকা আছে, কিন্তু ওরা হয়তো বা রাইট ট্র্যাক পাচ্ছে না, মানে কেউ তাদেরকে হয়তো বা ওয়ে দেখাচ্ছে না যে তুমি এই ওয়েতে গেলে বেটার করা যাবে। হ্যাঁ, ডেফিনেটলি রিস্ক ফ্যাক্টর ব্যবসাতে আগেই বললাম যে ব্যবসা সবাই যে সাকসেসফুল হবে নট নেসেসারি, বাট আই মিন উই ক্যান ট্রাই আওয়ার বেস্ট টু অ্যাচিভ আওয়ার গোল। এবং একটা মানে যদি আমরা এক্সপার্টিস যারা, ওদের কাছ থেকে যদি আমরা যদি অভিজ্ঞতার কথা যদি শুনি, তাহলে খুব মানে রিস্কের পরিমাণটা অনেক কমে যায়। এটা আমি আশা করব যে আমাদের যারা কমিউনিটিতে সাকসেসফুল ব্যবসায়ী, তারা কমিউনিটির জন্য এগিয়ে আসেন, আপনারা একটা সেমিনার করেন, আমাদের যারা ব্যবসা করতে ইচ্ছুক তাদেরকে একটা ইনফরমেশন যদি দেন, আমার বিশ্বাস যে আমাদের কমিউনিটি উপকৃত হবে এবং আপনাদেরও অনেক অনেক প্রসার ঘটবে। আর সময়ের কথা বললেন, জবের সময় এবং আপনার ব্যবসার সময়, এই দুইটা যদি তুলনামূলক বলেন। রাইট, আই মিন জব ইজ আ টাইমলি স্কেজুয়াল। আপনার একটা নির্দিষ্ট সময় জবের জন্য আপনাকে দিতে হবে, এবং আপনার ফ্লেক্সিবিলিটিটা নাই, বিকজ আই মিন অ্যাকর্ডিং টু দ্য জব নিড ইউ হ্যাভ টু গো ইন দ্যাট টাইম। আই মিন এটাকে অধিকাংশ বিশেষ করে কর্পোরেট জবগুলোতে তারা একটা নির্দিষ্ট টাইমের জন্য যেতে হয়। ব্যবসাতে হচ্ছে যে আই মিন you have the more flexibility. I mean, you can make your own schedule. So job you cannot make your own schedule. That's the basic difference. আপনি যখন নিজের স্কেজুয়ালটা নিজে যখন আপনি মেক করতে পারবেন, তখন আপনার অনেকগুলো অপরচুনিটি আসবে। আই মিন ইউ ক্যান স্পেন্ড ইউর টাইম ফর ডিফারেন্ট পারপাস। আপনি অন্য বিজনেসের জন্য সময় দিতে পারবেন, আপনি নিজের ফ্যামিলির জন্য বেশি সময় দিতে পারবেন, কমিউনিটির জন্য সময় দিতে পারবেন, যে কোনো জিনিসের জন্য আপনি সময় দিতে পারবেন, যখন প্রয়োজন হবে তখনই সময় দিতে পারবেন, বিকজ আই মিন ইউ ক্যান মেক ইউর অন স্কেজুয়াল। সো দ্যাটস দ্য বেসিক ডিফারেন্স। একটা বিষয়, আপনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেখানকার ছাত্রলীগের সভাপতি ছিলেন, এখানেও পড়াশোনা করেছেন। দুই দেশের ছাত্র রাজনীতি বিষয়ে যদি একটু তুলনামূলক বলেন।
ছাত্র রাজনীতি আমাদের মানে ছাত্র রাজনীতি একটা ঐতিহ্যবাহী একটা একটা রাজনীতি এটাকে বলতে হবে। আপনি দেখেন যে আমাদের দেশের স্বাধীনতা হয়েছে কিন্তু ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে। আমরা একটা বাংলাদেশ পেয়েছি। তারপরে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নির্দেশে সকল ছাত্র সমাজ এই পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের একটা লাল সবুজের পতাকা উপহার দিয়েছে। তো ছাত্র রাজনীতিটা হচ্ছে গঠনমূলক রাজনীতি, মূলত দেশের কল্যাণে মানুষের কল্যাণে রাজনীতিটা করবে, এটাই কিন্তু ছাত্র রাজনীতি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য সেটা হচ্ছে কি যে আমরা সামহাও রাজনীতি থেকে কিছুটা হয়তো বা আমরা একটু দূরে সরে আসছি, যে এখন রাজনীতিজীবীর চাইতে রাজনীতিবিদের চাইতে রাজনীতিজীবিকাটা অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি, যেটা হয়তোবা আমাদের বাংলাদেশের রাজনীতির জন্য খুব বেশি সুখকর না। তবে আমি বিশ্বাস করি যে এখন আপনি যদি লক্ষ্য করেন যে তরুণ নেতৃত্ব আপনার বের হয়ে আসছে, তরুণ সমাজ যখন নেতৃত্ব দেবে তখন রাজনৈতিক সংস্কৃতি এটা ডেফিনেটলি পরিবর্তিত হবে। দুই দেশে যে তুলনামূলক বলেন, এখানকার ছাত্রনীতি কিভাবে পরিচালিত হচ্ছে, বাংলাদেশে কিভাবে পরিচালিত হচ্ছে? এখানকার স্টুডেন্ট পলিটিক্সটা হচ্ছে, আই মিন ইটস নট ইনভলভ উইথ দ্য ন্যাশনাল পলিটিক্স। যারা ন্যাশনাল পলিটিক্স যারা করে, যারা পার্টি করে, তারা ডিফারেন্ট ওয়েতে কাজ করে, বাট এখানকার স্টুডেন্ট পলিটিক্সটা বেস অন দ্য পার্টিকুলার ইনস্টিটিউশন। ইনস্টিটিউশনের ডেভেলপমেন্টটা কীভাবে হবে, ইনস্টিটিউশনে কী কী ফ্যাসিলিটেট করা যায়, কী ধরনের ইভেন্টগুলো করা যায় ইনস্টিটিউশনাল। মূলত আমি মানে জাতীয় মানে আমাদের দেশে যে একটা কী বলে এটাকে চেইন অফ কমান্ড, এই দেশে ওই চেইন অফ কমান্ডটা নেই। যেমন আমরা আমাদের একটা রেজুর ভিত্তিক রাজনীতি আছে, যারা আমরা যারা 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 আমরা আওয়ামী লীগ যারা করি, তারা আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠন আছে। তো এই জায়গাতে সহযোগী অঙ্গ সংগঠন বলতে এখন বাংলাদেশের ছাত্ররাজনীতি আপনার পরামর্শ কি, কিভাবে পরিচালিত হলে বলে? আমি বিশ্বাস করি যে বাংলাদেশের ছাত্র ছাত্রীরা অনেক মেধাবী, এবং তাদের মেধা যদি রাজনীতিতে যদি সঠিক মেধা যদি ইমপ্লিমেন্ট যদি করে, তো বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট এটা খুব সহজেই পরিবর্তিত হবে। এবং আমাদের দেশের বেশিরভাগ মানুষ আমাদের গ্রামে থাকে, এবং এই আমাদের রাজনীতি যদি গণমুখী যদি হয়, মানে যুক্তরাষ্ট্রের মতো ছাত্র রাজনীতি করা যায় কিনা বাংলাদেশে? অবশ্যই সম্ভব। মানে একটা জিনিস হচ্ছে কি যে আমাদের শুধু বাংলাদেশেই না, আপনার যদি আমাদের ওই ওই কন্টিনেন্টালের যদি আপনি যদি রাজনৈতিক প্রেক্ষাপট যদি চিন্তা করেন, সেটা হচ্ছে কি যে ছাত্র রাজনীতি জাতীয় রাজনীতিতে অবশ্যই ইনভলভ হবে, কিন্তু এই রাজনীতির এটা গঠনমূলক যদি হয় অবশ্যই এটাকে বেটার হবে। এবং মেধাবী ছাত্ররা যদি ছাত্রছাত্রীরা যদি রাজনীতির যদি নেতৃত্ব যদি দেয়, তাহলে তারা সঠিক নেতৃত্ব দিতে পারবে। তো আমরা আশাবাদী যে যে যারা ছাত্র সংগঠন করে, তারা আপনি যদি দেখেন ব্যাপারটা যে আগের ছাত্র সংগঠনগুলো যদি দেখেন, মেধাবী ছাত্রছাত্রীরা কিন্তু আগে সংগঠনের নেতৃত্ব দিত। তো এখন কিছুটা আমরা সরে আসছি, বাট আমি যেটা আগেই বললাম যে আমাদের অনেক তরুণ নেতৃত্ব, বিশেষ করে আপনি যদি দেখেন যে এখানে সজীব ওয়াজেদ জয়, জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র, সেও তরুণ, সেও একটা যে আপনার গত পরশু দিন সম্ভবত ডাক দিয়েছে যুব সমাজকে ঐক্যবদ্ধ করে, মানে মুক্তিযুদ্ধের সপক্ষের যুব সমাজকে ঐক্যবদ্ধ করে এই দেশ গড়ার একটা স্বপ্ন। এটাকে বঙ্গবন্ধু কিন্তু দেখেছিলেন। আপনি যদি লক্ষ্য করেন ব্যাপারটা, যে আপনার যুবলীগের সৃষ্টিটা কিন্তু এই কারণেই যে আপনার বঙ্গবন্ধুর নির্দেশে যখন শেখ মুজিব যখন যুবলীগ সৃষ্টি করে, তখন কিন্তু সোনার ছেলেদের নিয়ে কিন্তু সোনার বাংলা গড়ার লক্ষ্যে কিন্তু যুবলীগের সৃষ্টি কিন্তু হয়েছে। এবং এই যুবলীগটাই সৃষ্টি হয়েছে তারা যুব সমাজকে ঐক্যবদ্ধ করে, এই যুব সমাজের মেধা বিকাশ করে বাংলাদেশের এই উন্নয়ন, এই ক্ষুধামুক্ত দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার একটা স্বপ্ন, আপনার অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন, এটা বঙ্গবন্ধু কিন্তু দেখেছেন তখন থেকে, যে হ্যাঁ যুব সমাজের প্রয়োজন আছে, তরুণদের প্রয়োজন আছে, আগে আসতে হবে। যুক্তরাষ্ট্রে কিভাবে শুরু করলেন আপনারা এখানে যুবলীগ? আপনি জানেন যে আপনার মানে এখানকার যুক্তরাষ্ট্র যুবলীগ নর্থ আমেরিকার
সবচেয়ে শক্তিশালী একটি সংগঠন। আমি যখন এদেশে যখন আসি তখন কিন্তু আমি যুবলীগের সাথে সম্পৃক্ত ছিলাম। যুবলীগের এই কমিটির আগের কমিটিতেও কিন্তু আমি সম্পৃক্ত ছিলাম, কিন্তু খুব ওতপ্রোতভাবে, যেহেতু আমি তখন জব করতাম, যেটাকে আমি বললাম, যখন চাকরি যখন জব করা হয় তখন কিন্তু সময় কিন্তু পাওয়া যায় না। তখন হয়তো আমি নিজের সময়টাকে ওইভাবে আমি মানে যতটুকু প্রয়োজন ততটুকু আমি দিতে পারিনি। কিন্তু রাজনৈতিকভাবে আমি সচেতন ছিলাম সবসময়, যেহেতু ছাত্র রাজনীতি করে আসে, রক্তের মধ্যে একটা রাজনীতি যখন ঢুকে তখন আলটিমেটলি এখান থেকে বের হওয়া খুব কঠিন। আমি চেষ্টা করেছি মানে বঙ্গবন্ধুর কথা, স্বাধীনতার কথা, দেশের কথা যে বলতো শোনার চেষ্টা করেছি, সুযোগ করে বলার চেষ্টা করেছি। তো এখানে আপনারা আমি যখন দেখলাম যে যুক্তরাষ্ট্র যুবলীগটা একটি শক্তিশালী সংগঠন, এবং বিশেষ করে তাদের আন্দোলন যদি দেখেন আপনি, বিশেষ করে ১/১১ যখন আপনার তত্ত্বাবধায়ক সরকার ওই সময় তো ১/১১ যে আন্দোলন এখানে যুবলীগ তৈরি করে সৃষ্টি করেছিল, তার জন্য কিন্তু জননেত্রী শেখ হাসিনা মুক্তি পেল এবং এই নির্বাচনটা হলো। মানে এরা কিছু কিছু মুহূর্তে এরা অনেক অগ্রণী ভূমিকা পালন করছে রাজনীতির প্রেক্ষাপটে। তখন হয়তোবা দেশের যারা রাজনীতি করতেন তাদের সুযোগ ছিল না, অনেক ভয় ছিল, কিন্তু এখানে যারা রাজনীতি করে এই ভয়টা তাদের নেই। তারা মুক্ত চিন্তায়, মুক্ত বিকাশে তারা কথা বলতে পারে, এবং এই কথার পরিপ্রেক্ষিতে একটা দুর্বার আন্দোলন গড়ার মাধ্যমে কিন্তু অনেকটা সহজ হয়েছে এই আন্দোলনটাকে ত্বরান্বিত করতে। এই জন্য আমি চিন্তা করলাম যে ছাত্রলীগ করে আসছে এখন, যেহেতু বাংলাদেশে থাকলে হয়তো বাংলাদেশের যুবলীগের সাথে সম্পৃক্ত থাকতাম, যেহেতু প্রবাসে আছে, তখন আমাদের বর্তমান চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এবং সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজম, ওনারা বললেন যে তারা যুবলীগের দায়িত্ব নেওয়ার জন্য। তখন আমি এগ্রি করলাম যে ঠিক আছে, আই হ্যাভ টাইম নাও, কারণ আগে সময় ছিল না, আমার সময় এখন আছে। হ্যাঁ, আমি যদি আমার দ্বারা যদি সংগঠন যদি সংঘবদ্ধ করতে পারি, আমার দ্বারা যদি দেশের মানুষের কল্যাণে যদি আমি নিজেকে নিয়োজিত করতে পারি, মানুষের কল্যাণ, দেশের এবং কমিউনিটির যদি বলেন, সেই উল্লেখযোগ্য যদি বলেন আসলে কতটুকু করতে পারি। একটা জিনিস হচ্ছে কি যে রাজনীতি কিন্তু একটা সংস্কৃতির কিন্তু একটা অংশ। আপনার প্রবাসে আপনার এই লক্ষ লক্ষ প্রবাসীরা যদি এখানে যদি রাজনৈতিক চর্চা যদি না থাকতো, আমাদের সাংস্কৃতিক চর্চা যদি না থাকতো, তাহলে কি হতো, আমরা কোথায় থাকতাম, আমরা আমাদের দেশের মূল্যবোধটা কোথায় থাকতো। তা আমি মনে করি, আমি চিন্তা করি এইভাবে যে রাজনীতি যেভাবে করা হচ্ছে এটা সম্পর্কে তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু একটা একটা রাজনৈতিক চর্চা প্রবাসে থাকা উচিত, সাংস্কৃতিক চর্চা প্রবাসে থাকা উচিত, এবং এতে করে আমাদের প্রবাসী যারা আছে তারা রাজনৈতিকভাবে তারা কিছুটা জানতে পারছে, তারা সাংস্কৃতিকভাবে কিছুটা জানতে পারছে, এবং শুধু তাই না, আমাদের যে জেনারেশনগুলো, ফিউচার জেনারেশন, তারাও কিন্তু সম্পৃক্ত হচ্ছে যে হ্যাঁ, আমাদের বাংলাদেশে কোন কোন সংগঠন, তাদের কি উদ্দেশ্য, এই উদ্দেশ্যগুলো তারা জানতে পারছে, দেশের উন্নয়ন, দেশ সম্পর্কে তারা জানতে পারছে, আমরা জানানোর চেষ্টা করছি এখান থেকে। এবং শুধু তাই না, মূল যে ফ্যাক্টরটা প্রবাসে রাজনৈতিক দলগুলো গঠন করার পিছনে মূল যে উদ্দেশ্য, সেটাকে আমি মনে করি সেটা যে এখানকার যে মেইন স্ট্রিম যারা আছে তাদের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করা, এই যে মানে বাংলাদেশে রিপ্রেজেন্টেটিভ হয়ে কাজ করা, কোনো একটা সংগঠনের পক্ষ থেকে নেগোশিয়েট করা, যেটা এখানে ডিপ্লোম্যাটসরা তারা ডিপ্লোমেসি দিয়ে করে, আমরা রাজনৈতিকভাবে পলিটিক্যালি তাদের সাথে যদি আমরা অ্যাকোমোডেটেড হয়ে যদি আমরা আমাদের দেশের সমস্যাগুলো, আমাদের দেশের উন্নয়নের কাজগুলো যদি আমরা তাদের মাধ্যমে এখানকার পার্লামেন্টগুলোতে যদি আমরা উপস্থাপন করাতে পারি, এবং আমরা যদি তাদের সাপোর্টিংটা যদি আমরা যদি পাই, তাহলে দেশের কিন্তু আরও বেশি উন্নয়ন সাধন করা সম্ভব ছিল, এবং উন্নয়ন সাধন করা সম্ভব হবে। এখানে যে আমরা যে আপনারা যুবলীগ করছেন, এখানকার যুক্তরাষ্ট্রে যে মেইন স্ট্রিমের যে দলগুলো, যুক্তরাষ্ট্র বিশেষ করে ডেমোক্রেট এবং রিপাবলিকান, তাদের কি কোনো যুব সংগঠন রয়েছে কিনা? না, এদের
মানে এদের যুব ওই মানে এই সরাসরি এই দুই দলের কোনো যুব সংগঠন নাই, বা দের যে ইয়ত কমিউনিটি বলে একটা সংস্থা আছে, অর্গানাইজেশন, দের যে মেনি অর্গানাইজেশন, ইয়ত অর্গানাইজেশন ইন দিস কান্ট্রি। ওরা অঙ্গ বা সহযোগী সংগঠন হিসেবে না। মানে মানে আগে যেটা আপনাকে বলছি ব্যাপারটা যেটা না, আপনার আমাদের দেশে যেমন সহযোগী অঙ্গ সংগঠন একটা দলের ছত্রছায়া আছে, ওইভাবে এই জায়গাতে নাই আমাদের দেশের মতো। কিন্তু এখানে যে lots of the youth forum, youth organization, they are working on behalf of the political party, এবং তারাও আপনার এখানকার পলিটিক্যালি যে ইনভলভ হচ্ছে না তা না, তারা বিভিন্ন ডিবেটে যারা যাচ্ছে, এবং বিভিন্ন ক্যাম্পেইনে তারা যাচ্ছে। এক এক ইয়ত অর্গানাইজেশন এক একজনকে হয়তো সাপোর্ট করছে, কিন্তু সরাসরি দলের সহযোগী কিংবা অঙ্গ সংগঠন হিসেবে না, একটা ডিফারেন্স অর্গানাইজেশন হিসেবে। ঠিক আপনি মনে করেন কিনা যে সরাসরি যদি দলের সহযোগী বা অঙ্গ সংগঠন হয়, তাহলে বিভিন্নভাবে মাঝে মধ্যে কি অভিযোগগুলো আসে যে বিভিন্ন টেন্ডারের কথা শোনা যায়, টেন্ডারবাজি বা বিভিন্নভাবে ব্যবসার সাথে যেভাবে সম্পৃক্ত হয়ে যায় ছাত্রলীগ, যুবলীগ বা ছাত্রদল, যুবদল, যখন যে সরকার ক্ষমতা থাকে, এখানকার মতো যদি রাজনীতি হয় তাহলে কি সেই সম্ভাবনাটা থাকবে? না, আসলে কি ব্যাপারটা যে টেন্ডারবাজি, ছাতাবাজি, আপনার মানে যে অভিযোগটা আসে, এই অভিযোগটা একেবারে মিথ্যা নয়, তবে এটার সংখ্যা কিন্তু খুব বেশি না। একটা জিনিস হচ্ছে কি যে মানুষ, মানে আমাদের বিশেষ করে বাংলাদেশে রাজনৈতিক ধরনটা আপনাকে বিবেচনায় আনতে হবে। আপনার কিছু সংখ্যক ছাত্র নেতা কিংবা যুব নেতা যদি আপনার দলের নাম ভেঙে যদি আপনাকে আপনার টেন্ডারবাজি করে কিংবা চাঁদাবাজি করে, এতে কিন্তু আপনার দল কিন্তু দায়ী না, বিশেষ ব্যক্তি কিন্তু দায়ী। আমরা সবসময় মানে লক্ষ্য করি ব্যাপারটা যে বিশেষ করে মিডিয়া, মানে আপনারা এটাকে খুব হওয়া করে প্রচার করেন যে একটা যুবলীগের একজন নেতা সে টেন্ডারবাজি করেছে, চাঁদাবাজি করেছে, এর জন্য কিন্তু যুবলীগ টোটাল এর জন্য কিন্তু দায়ী না। সে কিন্তু ব্যক্তি হয়তো বা দলের নাম ব্যবহার করছে, এবং এর জন্য কিন্তু শাস্তি হচ্ছে। আপনি যদি দেখেন ব্যাপারটা যে আমাদের দলের মধ্যে কিন্তু একটা শৃঙ্খলা আছে। যুবলীগ কিন্তু একটি অত্যন্ত সুশৃঙ্খল একটি সংগঠন, এবং শুধু তাই না, ব্যাপারটা যে আপনি যদি দেখেন যে আপনার আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আপনার দলের মধ্যে যদি কেউ অসাংগঠনিক কাজ করে, উনি কিন্তু তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করছেন। আপনি দেখেন ব্যাপারটা যে আপনার ছাত্রলীগের কত কর্মী আপনার জেলের মধ্যে আছে, যুবলীগের কত নেতা কর্মী আপনার জেলের মধ্যে আছে, অ্যারেস্ট করছে। যে আপনার দল করতে হবে, দলের সংগঠনকে মানতে হবে, সংবিধানকে মানতে হবে, শৃঙ্খলা বজায় রাখতে হবে। দলের নাম ব্যবহার করে মানে যারা নিজের ব্যক্তিগত ফায়দা নিতে চায়, আসলে আলটিমেটলি তারা দল করে বলে আমি মনে করি না। মানে আমি যদি একজন রাজনীতিবিদ হতে যদি চাই, আমার টেন্ডারবাজির প্রয়োজন আসে বলে আমি মনে করি না। তবে আমি যদি রাজনীতিজীবী হতে চাই, জীবিকার জন্য যদি আমি রাজনীতি করতে চাই, হয়তো বা ওই ধরনের মানুষেরা এই ধরনের অপকর্মে লিপ্ত থাকতে পারে, কিন্তু আমার বিশ্বাস এর জন্য একটা সংগঠনকে দায়ী করা ঠিক না। ফরিদ, আপনি জামালপুর, আপনি নিজ জেলা জামালপুর জেলা অ্যাসোসিয়েশনেরও আপনি সভাপতি ছিলেন। তো এই আঞ্চলিক সংগঠনগুলো এখানে কমিটির কল্যাণ এবং দেশের কল্যাণ কি ভূমিকা রাখতে পারে? আঞ্চলিক সংগঠনগুলো অবশ্যই মানে প্রয়োজনীয়তা অনেক বেশি। এটাকে আমি নিজে ব্যক্তিগতভাবে ফিল করি। সেটা হচ্ছে কি যে একটা অঞ্চলের মানুষগুলো যখন আসে, একটা অর্গানাইজেশন যদি থাকে, কোনো না কোনো সময় কোনো না কোনো ইভেন্টে সবার সাথে ঐক্যবদ্ধ হওয়া যায়, সবার সাথে সবাইকে জানা যায়। কারণ এখন আমার জায়গা থেকে অনেকেই আসছে, আমি তাদেরকে চিনি না, তাদেরকে আমি জানি না, হয়তোবা তারা আমার দূর সম্পর্কে কেউ আত্মীয়, আমার ভাই কিংবা পরিচিত কেউ, আমি জানি না। তো একটা সংগঠন যখন থাকে, আমরা সংগঠনের যখন অ্যাক্টিভিটিসগুলো যদি থাকে, এবং ওই অ্যাক্টিভিটিসের মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ করে শেয়ারিংটা করা, একটা পারিবারিক শেয়ারিং হচ্ছে, একটা ইনফরমেশন, যেটাকে আমি শুরু থেকে বলছি, যেটা ইনফরমেশন শেয়ার হচ্ছে। আমরা যত বেশি অর্গানাইজড হতে পারবো, ঐক্যবদ্ধ হতে পারবো, তত বেশি আমার অজানা জিনিসগুলো আমি জানতে পারবো। আমি যেটা জানি সেটা আমি বলতে পারবো, যেটা আমি জানি না সেটা আমি জানতে পারবো। এটার জন্য কিন্তু একটা মিলন মেলার প্রয়োজন পড়ে। তো এই জন্য আঞ্চলিক যার আঞ্চলিক যে অর্গানাইজেশনগুলো আছে, তারা তাদের
ওই তাদের নিজস্ব এলাকার লোকজনের সাথে একটা ইন্টারাকশন হচ্ছে, তাদের সাথে একটা মত বিনিময় হচ্ছে, তাদের সাথে কোনো না কোনো অকেশনে একসাথে দেখা হচ্ছে, কারণ সবাই কর্মব্যস্ত থাকে। এটার প্রয়োজনীয়তা আছে। এবং আহ, এটা যদি এই প্রবাসে যদি ঐক্যবদ্ধ যদি থাকে, তাহলে দেশের জন্য কিন্তু আপনি যদি দেখেন যে বিভিন্ন অর্গানাইজেশনগুলো আপনার যখন বিভিন্ন সংকট মুহূর্ত আসে, যেমন মনে করেন যে ত্রাণের জন্য বলেন, তারা বন্যার জন্য বলেন, শুধু তাই না, ব্যাপারটা দেশের ওই এলাকার গরিব মেধা ছাত্রদের বৃত্তির জন্য বলেন, অনেক সংগঠন কিন্তু তারা এই সুবিধাগুলো কিন্তু দিচ্ছে সাংগঠনিক মাধ্যমে। সুতরাং দেশও কিন্তু উপকৃত হচ্ছে। তো আমি বলবো ব্যাপারে যে আঞ্চলিক সংগঠনগুলো যে ঐক্যবদ্ধ আঞ্চলিক সংগঠনের কথা বলবো এই জায়গাতে, অনেক প্রশ্ন আছে, কিন্তু ঐক্যবদ্ধ আঞ্চলিক সংগঠনগুলো যদি যদি তাদের কর্মকাণ্ড এবং তাদের যদি মানে উদ্দেশ্য আদর্শ যদি ঠিক থাকে, তাহলে এই প্রবাসে যেমন নিজেদের নিজস্ব জেলার নিজস্ব অঞ্চলের লোকদের সাথে একটা একটা সুসম্পর্ক স্থাপন করতে পারবে, তেমনি সেই সবাইকে দিয়ে আমাদের দেশের ওই জায়গাটাকেও ডেভেলপ করা সম্ভব। যেহেতু আপনার বিশেষ করে নিউ ইয়র্ক এবং আমেরিকাতে প্রত্যেক জায়গার মানুষই আছে, তো প্রত্যেক জায়গায় মানুষ যদি ঐক্যবদ্ধ যদি থাকে এবং প্রত্যেক জায়গায় যদি সবাই যদি কন্ট্রিবিউট করে, তাহলে দেখেন যে বাংলাদেশের কিন্তু একটা এক ধাপ কিন্তু এগিয়ে যাবে। আলটিমেটলি প্রবাস থেকেই কিন্তু সম্ভব। মানে আমি এটাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করি আঞ্চলিক সমিতিগুলোকে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ মিলেনিয়াম টিভিকে। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মিলেনিয়ামের সঙ্গে থাকুন।